দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে রেমালের প্রভাব অব্যাহত। নাগারে ভারী থেকে মাঝারি বৃষ্টি। সুন্দরবনের পাশাপাশি ডায়মন্ড হারবার, বারুইপুর, জয়নগরেও রেমালের প্রভাব। ভেঙে পড়েছে একাধিক গাছ। রাস্তা পরিষ্কারে কাজ করছে বিপর্যয় মোকাবিলা দপ্তর, NDRF। সুন্দরবনের সব ফেরি পরিষেবা বন্ধ। জলমগ্ন নিচু এলাকা, বহু মানুষ ত্রাণ শিবিরে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে সুন্দরবনের মানে আমরা যেখানে যাচ্ছি এখন প্রবল ঝড় চলছে চারপাশে এবং প্রচণ্ড হাওয়া, তার মধ্যে গাড়ি উল্টে যেতে পারে এরকম একটা আশঙ্কা নিয়ে আমরা এগোচ্ছি। সেইখানে গভীর দুর্যোগের মধ্যে আছি। মানে এখানে যারা বাইরের থেকে না দেখলে বোঝা সম্ভব নয়। এবং এরকম একটা ছোট্ট টোটোতে তো সেইখানে আপনি বললেন যে আমরা যেখানে এই অঞ্চলটা ফিশারি অঞ্চল, কিন্তু এখানে সুন্দরবনের গাছগুলো আমরা কিছুই দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? আসলে সুন্দরবনের যে গাছগুলো আছে, সুন্দরী, গেওয়া, গোরান, এই নানান রকমের যে প্রজাতির গাছগুলো আছে, এইগুলো প্রত্যেকের প্রায় হচ্ছে ঠেসমূল হয়। হ্যাঁ, আসলে ঠেসমূলের গাছগুলোর নিয়মই হচ্ছে জল উঠবে আবার নামবে, নোনা জল কিন্তু উঠবে আবার নামবে, মানে তখন ওই গাছগুলো থাকবে। এই যে ফিশারি এলাকায় গাছগুলো হয় না অন্য কারণে, মানে ফিশারির জল তো বেঁধে রাখা হচ্ছে, স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে নোনা জলটা, এই জল তো সরছে না। ফলে জল যদি বন্দি করে দেওয়া হয় তাহলে সেখানে সেই সমস্ত গাছগুলো হয় না। যার জন্যে নদীর চরে যে সমস্ত জায়গায় আমাদের বাদাবন আছে, এই যে বাদাবন করা হয়েছিল, সেই বাদাবনে যখন ফিশারি হয়েছে দেখবেন সেই গাছগুলো আবার আস্তে আস্তে মরে যাচ্ছে। মরে যাওয়ার কারণে হচ্ছে এই যখন আমি ফিশারি করছি তখন জলটা তো বাঁধা হয়ে যাচ্ছে, ওই জলটা তো জোয়ার ভাঁটা হচ্ছে না। জোয়ার ভাঁটা না হলে সুন্দরী গাছও থাকবে না, আপনার গেওয়া গাছও থাকবে না, গরান গাছও থাকবে না, বান গাছও থাকবে না। হ্যাঁ, এইরকম কোনো সুন্দরবনের কোনো গাছগুলো জোয়ার ভাঁটা ছাড়া হয় না। ফলে এই যে ছোটো ছোটো দ্বীপগুলোতে অসংখ্য নোনা জল থাকা সত্ত্বেও এখানে মানে ওই প্রজাতির গাছ আপনি পাবেন না, যেহেতু এখানে জলগুলোকে বেঁধে রাখা হয়েছে, স্ট্যাগনেট করে রাখা হয়েছে। এই কারণের জন্যে সুন্দরবনে অনেকে আসে আর এই ফিশারিগুলো দেখার পরে মনে করে আমরা তো এই ফিশারিতেই আছি, নোনা জলে আছি, তাহলে সুন্দরবনে গাছ নেই কেন? সেটা কেবলমাত্র নদীর চরে কেন? নদীর চরে থাকে এই জন্যেই মানে জোয়ার পর্যন্ত জল উঠছে আবার নেমে যাচ্ছে, ফলে নদীর চরে গাছগুলো জল চলে যাচ্ছে আবার সেই জল উঠছে, কিন্তু জোয়ার ভাঁটাতে ওই গাছগুলো বড় হচ্ছে। কিন্তু এখানে তো জোয়ার ভাঁটা হয় না, এই গাছগুলো অটোমেটিক মরে যায়। ফলে অসংখ্য গাছ মেরেছে মানুষ কৃত্রিম উপায়ে ফিশারি করতে গিয়ে। নদীর ধার বরাবর যে সমস্ত অসংখ্য ফিশারি ছিল, মানে এই সমস্ত ফিশারি তৃণমূল সরকারে আসার পর যার জোরেই এই সমস্ত নদীর চরগুলোকে দখল করেছিল। দখল করার ফলে সেগুলো ফিশারি হয়েছে। ফিশারি করার ফলে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে, কোটি কোটি টাকা। সেই সমস্ত গাছ কেটে বিক্রি, প্রাকৃতিক সম্পদ, কোটি কোটি টাকার প্রাকৃতিক সম্পদ নষ্ট, সম্পদ এগুলো। মানে এই সম্পদ নষ্ট করা মানে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, মানুষের জীবন জীবিকা একটা অনিশ্চিত জায়গায় চলে যাচ্ছে সুন্দরবনের মানুষ। ফলে এই গাছগুলোকে এত সত্ত্বেও কাটা হয়েছে, ফিশারি করে মেরে দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আমি একবার বিধানসভাতে প্রশ্ন তুলেছিলাম যে সুন্দরবনে যে বাদাবন লাগানো হয়েছে সুন্দরবনকে রক্ষা করার জন্য, সেই বাদাবনে বিস্তীর্ণ এলাকায় যে সিকস্তি ল্যান্ড গড়ে উঠেছে, চর গড়ে উঠেছে, সেই চর তো আপনাদের লোকজন ফিশারি করে সেই গাছগুলোকে মেরে দিচ্ছে, সেই গাছগুলোকে বিক্রি করে দিচ্ছে। ফলে এই যে প্রাকৃতিক সম্পদ নষ্ট করছে, এতে তো সুন্দরবনের জীবন জীবিকার ভারসাম্য নষ্ট হচ্ছে। ফলে সুন্দরবনের মানুষের বেঁচে থাকা একটা অনিশ্চিত জায়গায় চলে যাচ্ছে। এগুলো কেন হস্তক্ষেপ করছেন না? কিন্তু এ নিয়ে কোনো দিনের জন্য কোনো সুরাও হয়নি, আজও হয়নি। ফলে মাঝে মাঝে খবরের কাগজে বেরোয় যে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করছে, গাছ কেটে ফেলা হচ্ছে, গাছগুলোকে মেরে দেওয়া হচ্ছে। এভাবেই একটা কিছু লাভ করতে গিয়ে প্রাকৃতিক সম্পদ এভাবেই নষ্ট করা হচ্ছে। ফলে যারা লাভবান হচ্ছে তারা তো লাভবানই হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে শুধু সুন্দরবনের মানুষের, এটা গোটা কলকাতা পর্যন্ত আমাদের দেশের ভারসাম্য নষ্ট করবে। এটা নিয়ে কেউ কিন্তু ভাবছেন। ফলে বিপর্যয় দিন যাবে তত বাড়ছে, এই যে যাচ্ছেন তত উল্টে যাবে, আপনার যে কোনো সময় উল্টে যেতে পারে। এ তো প্রবল ঝড়, বাইরে প্রবল ঝড় চলছে। এই সব কিছুর জন্য তো আমরা যারা এটাকে মানে কুক্ষিগত করছি, ইনকাম করছি, রোজগার করছি, তারা তো সব কিছু করছে, কিন্তু সরকারের সাহায্য নিয়ে, সাপোর্ট নিয়ে করছে, অন্যায় কাজটা সাপোর্ট হচ্ছে। ফলে যা হবার তাই হচ্ছে। আপনি বলছিলেন এখানে সব দেখতেও পাচ্ছি আমরা, গ্রামের পর গ্রাম ঘুরছি, সব বিস্তীর্ণ এলাকা পুরোটাই সব জলকর করে দিয়েছে কৃত্রিমভাবে। তাহলে এখানে নোনা জল ঢুকিয়েছে, এখানে তো চাষ হবে না, তাহলে এখানকার লোকের রুজি রুটি কী হবে? এটা একটা বিষয়।
আর এইটা যেতে যেতেই আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে এখানে অটো চালাচ্ছে তারা সব মাস্টার ডিগ্রি করে আছে। 2-4 জনের নাম পেলাম যারা কেউ মাস্টার ডিগ্রি করেছে, কেউ গ্র্যাজুয়েশন করেছে, কেউ এইচএস পাস করেছে, তারা সবাই টোটো চালাচ্ছে। এইখানকার মানুষের রুজি রুটি সম্পর্কে আপনি কি বলবেন, কি করতে পারে এরা? দেখুন এখানে আর কি করবে, এখানে তার ক্ষুদ্র কুটির শিল্প নেই। একটা সময় ছিল, বামফ্রন্টের সময় আপনারা দেখেছেন এই সমস্ত এলাকাতে না হাজার হাজার স্বনির্ভর গোষ্ঠী ছিল, হাজার হাজার স্বনির্ভর গোষ্ঠী। মায়েদের মনে কি উৎফুল্ল ছিল, আনন্দ ছিল, নিজের বাড়িতে সংসার চালিয়ে কিচেন গার্ডেন করে হাঁস মুরগি পালন করে অদ্ভুত রকমের একটা ইনকাম জেনারেশন তৈরি হয়েছিল। সেগুলো সব বন্ধ হয়ে গেল। আর এই যে বেকার ছেলেমেয়েরা যারা লেখাপড়া শিখেছে, এগুলো তো আগে তো ওই যে যাচ্ছি কত দেখবেন যে আদিবাসী ঘরের ছেলেমেয়েরা চাকরি পেয়েছে, অসংখ্য আদিবাসী ঘরের ছেলেমেয়েরা চাকরি পেয়েছে। এখন তো সেই জায়গাগুলো বন্ধ, এখন টেট পরীক্ষা হচ্ছে না, এসএসসি পরীক্ষা হচ্ছে না, সবগুলো এখন কোলাপস হয়ে গেছে। ফলে একটা অন্ধকারের দিকে সমাজটা চলে যাচ্ছে। আর শিক্ষিত সমাজ বলবো না, এখন তো শিক্ষিত হতে পারছে না, স্কুল কলেজ আস্তে আস্তে বন্ধ হচ্ছে। এটা যেমন একটা অন্ধকারের দিক, বিশেষ করে সুন্দরবনের মানুষের। অন্যদিকে যে জমিগুলো ছিল তাতে যে চাষ হতো, তাদের খড় থেকে শুরু করে জ্বালানি থেকে শুরু করে সবগুলো তারা জীবন জীবিকার স্বার্থে ব্যবহার করতো। আজকে শুনলেন আপনাদের সামনে কতগুলো মহিলা আমাকে বললো যে রান্না কোথায় করব, জ্বালানি তো নেই, সব তো ভিজে গেল, কাঠ তো নেই, কোনো রকমের কাঠ না। তার মানে এখানে কি, এখানে যে ধরুন যে মোদী সরকার বলছে যে প্রত্যেকে গ্যাস দিচ্ছে, তাহলে কি এখানে কেউ গ্যাস পাচ্ছে না? আসলে এটা তো সম্ভবই না, এটা গ্যাস দিচ্ছে মানে গ্যাসেই দেওয়া। আসলে ব্যাপারটা শুনি, তাদের একটা মিনিমাম ক্ষমতা তো থাকবে, রোজগার না থাকবে সেটা নেবে কী করে? গ্যাস তারা প্রথম দিকে কানেক্ট করে দিল 450 টাকা দিয়ে, তারপরে সেটা হয়ে গেল এখন 1100-1200 টাকা। তাহলে এইটা তো সম্পূর্ণ একটা লিমিট করা হচ্ছে, দেখছি যেখানকার মানুষকে দিয়ে সবটা বুঝে উঠতে পারছে না মানুষ, ভেবেছিল এটা হবে, এটা দিয়ে এদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না। আসলে এই যে জমিগুলো আপনি বলছেন, এই জমিগুলো এখন কি হলো, এখন ফিশারি নির্ভর, মাছ নির্ভর। মাছ যদি হয় তাহলে তার কিছুটা আয় হলো, সেটাই বিক্রি করে খাবে। কিন্তু এই যে মাছ চাষ দিচ্ছেন বিস্তীর্ণ এলাকা, এটা কিন্তু যা চাষ হচ্ছে সব কিন্তু অবৈজ্ঞানিক ভিত্তিতে, এর পিছনে কোনো বিজ্ঞান নেই। ফলে এই যে মাছ চাষ হচ্ছে, এই তাতে কি সুন্দরবনের আরো ক্ষতি হচ্ছে? ক্ষতি তো বটেই, লসে রান করছে। যে টাকায় মাছ চাষ করছে সেই টাকায় মাছও হচ্ছে না, ফলে এখানেও বিরাট ক্ষতি। এবং এটা একমাত্র নির্ভরশীল হতে হবে নোনা জলের উপরে। আর কোনো দিনের জন্য এই ফিশারিগুলোতে ধান চাষ করতে পারবে না, ধান চাষ করতে পারবে না, এইগুলোতে জানতে হবে না। এই জমিটাই ক্ষতিগ্রস্ত, বিরাট ক্ষতি হয়েছে সুন্দরবনে। এই ক্ষতি কোনো দিনের জন্য পূরণ হবে না, কোনো দিনের জন্য পূরণ হবে না। মানে এটা তো শুধু সুন্দরবন, একমাত্র রাস্তা হচ্ছে যদি সুন্দরবনের মানুষের যদি একটু চেতনা ফেরে যে সুন্দরবনকে বাঁচানোর জন্যে সুন্দরবনে যে সমস্ত জমি জায়গা আছে তা সেগুলোকে চাষে কনভার্টেড করা, তাহলে যদি সুন্দরবনের মানুষ কিছুটা হলে বাঁচতে পারে। শুধু সুন্দরবনের মানুষ, সরকার উদ্যোগী না হলে তো সেটা পারবে না, অসম্ভব, অসম্ভব, সেটা সম্ভব হয় না। সরকারের সেই সদিচ্ছা নেই। আগে তবু একটা নিয়ম ছিল, বেআইনভাবে ফিশারি করা যাবে না। এখন তো সেসব উঠে গেছে, সব উঠে গেছে। এখন তো আইনের কোনো ধার ধরছে না, একটা ফিশারি আইনের মধ্যে নেই। না, এখানে জাস্ট আমি আপনাকে আরেকটা জিনিস জানতে চাইবো। ধরুন সরকার তো করছে না, কিন্তু আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে ধরুন প্রচুর পরিবেশ কর্মী, পরিবেশ সংগঠন গড়ে উঠছে। তাদের ভূমিকা সুন্দরবন নিয়ে কি? মানে আপনি আপনার জায়গা থেকে, আপনি যদি এখানে থাকেন, স্থানীয় বাসিন্দা, মানে শুনুন, সুন্দরবনের পরিবেশ নিয়ে যারা লড়াই আন্দোলন করছে, আমরাও করছি সুন্দরবনের পরিবেশ বাঁচাও। কিন্তু এটা কি এই না, আমি কেন আপনাকে বললাম, আমি আবার একটু আপনাকে থামাচ্ছি। বহু পরিবেশ সংগঠন তারা বলছে আমরা অরাজনৈতিক পরিবেশ সংগঠন। এইটা যে মানে পরিবেশ নিয়ে যারা আলোচনা করছে, চর্চা করছে, পরিবেশ রক্ষা করার জন্য লড়াই করছে, এইটা কি আপনাদের কখনো মনে হয় এদের পক্ষে সেটা কখনোই সম্ভব হবে? আমি মনে করি না যে কখনোই সম্ভব হবে। সম্ভব হয় তখন যখন যারা দায়িত্বে থাকে দেশের, তাদের যদি এটা নিয়ে সদিচ্ছা না থাকে, তাহলে সেটা কখনোই সম্ভব হয় না। রাষ্ট্র ব্যবস্থার কথা বলছি, রাষ্ট্র ব্যবস্থার কথাই বলছি। রাষ্ট্র যদি সেই পরিবেশ নিয়ে ব্যবসা করে, রাষ্ট্রের সহযোগিতায় যদি পরিবেশ ধ্বংস হয়, তাহলে পরিবেশবিদরা পরিবেশ আন্দোলন করে কখনো কি সেই পরিবেশ রক্ষা করা সম্ভব? কখনোই সম্ভব হয় না। আমি একটু আগে আপনাকে বলছিলাম না, এই যে গাছ কোটি কোটি টাকার গাছ কাটা হয়েছে, এ তো রাষ্ট্রের সাহায্য নিয়ে করা হয়েছে। এবং যারা রাষ্ট্র চালাচ্ছে, যারা সরকার চালাচ্ছে এই রাজ্যের, তাদের নিচের তলার কর্মীরা, নেতা মন্ত্রীদের সহযোগিতায় এই সমস্ত জিনিস করা হচ্ছে। কি করে করবেন আপনি?
কি করে করবেন এই পরিবেশের আন্দোলনকে, কি করে ঠেকাবেন আপনি? তার মানে দুটো গাছ লাগিয়ে হবে না, রাষ্ট্রকে বাধ্য করতে হবে যে আপনাকে এই পরিবেশকে ঠিক করতে হবে বায়োডাইভার্সিটি মেনটেন করার জন্যে, আর চাষের জমিকে যেটাকে নোনা জলে কনভার্ট করেছে এখন সেটাকে চাষের যোগ্য করে তুলতে হবে, সেটা রাষ্ট্রকেই করতে হবে। রাষ্ট্রের মিনিমাম দায়িত্ব পালন করছে এটা নিয়ে। আপনি দেখবেন যে সুন্দরবন হচ্ছে পৃথিবীর অন্যতম একটা দ্বীপ, পৃথিবীর মানুষ যেটাকে নিয়ে চর্চা করছে, সেই সুন্দরবন ধ্বংস হয়ে যাচ্ছে প্রতিদিন, অথচ সুন্দরবন থেকে কোটি কোটি টাকা রোজগার করার মতো রাস্তা আছে, করছে সরকার। নষ্ট হচ্ছে জমি, নদীতে যে জল ব্যবহার করা হচ্ছে, নদীতে যে ভোটভটিগুলো চালানো হচ্ছে, যেভাবে ফুয়েল ব্যবহার করা হচ্ছে, যে সাউন্ড ব্যবস্থা চলে যাচ্ছে সুন্দরবন পর্যন্ত, সেখানে তাদের যে জীবজন্তু আছে সেই জীবের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, নানান রকমভাবে ক্ষতি হচ্ছে। আজকে প্রতিদিন হাজার হাজার জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে সুন্দরবনে, নদীর জলে হাজার হাজার মাছ নষ্ট হয়ে যাচ্ছে। কোনো ব্যবস্থা আছে গভর্নমেন্টের, সরকারের কোনো ব্যবস্থা আছে? কোনোটাই সরকারের নেই। এবং বারবার আপনি আরেকটা জিনিস বলুন, এই যে বারবার ঝড় আসছে, আয়লা থেকে শুরু হয়েছে, পরপর এতগুলো ঝড়, এবং মে মাসে ঝড়গুলো আসছে, এতে তো সুন্দরবনের মানুষের প্রত্যেক বছর একবার করে ঘর ভাঙছে, আবার করে ঘর তুলছে, মানে তাদের অর্থনৈতিক অবস্থা তো উন্নতি হওয়ার কোনো সুযোগই নেই। সেইখানে কি মানুষকে মাসে একটা করে কিছু টাকা দিয়ে তাকে ঠিক কি বার্তা দিচ্ছে আমাদের এই ব্যবস্থা, ঠিক কি বার্তা দিচ্ছে আপনার কি মনে হয়? আমার মতে কথা হচ্ছে, সুন্দরবনটাকে যদি সুন্দর রাখতে হয় তাহলে সুন্দরবনের যে সমস্ত দ্বীপাঞ্চলগুলো আছে সেই দ্বীপাঞ্চলে আরও বেশি সবুজায়ন করা দরকার। সেই দ্বীপাঞ্চলগুলোতে সবুজ নেই, প্রচুর পরিমাণে শুধু নদী গর্ভে নয়, দ্বীপাঞ্চলগুলোতে প্রচুর গাছগাছালি লাগাতে হবে। এক, দুই হচ্ছে ওই এলাকার রাস্তাঘাটগুলোকে আরও খুব সুন্দর করতে হবে। যে সমস্ত নদীগুলো পারাপারের ব্যবস্থা আছে সেগুলোকে আরও সুন্দর ব্যবস্থা করতে হবে, যাতে চটজলদি মানুষ এপার ওপার হতে পারে। আর সুন্দরবনের দ্বীপ এলাকায় যে সমস্ত আমাদের প্রপার্টি আছে, সম্পদ আছে, জাতীয় সম্পদ যেগুলো, জমি যেগুলো আছে, সেইগুলোকে আধুনিক করতে হবে, সেইগুলোকে চাষের ব্যবস্থা করতে হবে, তাহলে সুন্দরবনের মানুষ সেখানে চাষের উপযুক্ত হতে পারে। আর কোনোভাবেই যাতে সুন্দরবনের উপরে বাইরের যাতে চাপ না পড়ে, যেমন যেভাবে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে সুন্দরবনের ক্ষেত্রে, তাতে সুন্দরবনের ভারসাম্য প্রতিদিন নষ্ট হচ্ছে, ফলে সুন্দরবনের মানুষের জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে সুন্দরবনের যা সম্পদ আছে সেই সম্পদটাকেও যদি সরকার কাজে লাগাতে চায় তাহলে ভর্তুকি দিতে হবে না, এখানকার লোককে ভর্তুকি দিতে হবে, সেটাকেই ব্যবহার করে কিন্তু এখানকার লোক ভালো জীবন জীবিকা তৈরি করতে পারে। অনেক কিছু ভাবনা ছিল সুন্দরবন, কথা হচ্ছে যে মানুষটাকে স্বনির্ভর হতে পারতো, আপনি বলতে চাইছেন যে মানুষটা স্বনির্ভর হতে পারতো তাকে আপনি ব্যবহার পণ্য করে তুলছেন, তাই তো? আর পণ্য করার পর সে পরিযায়ী হয়ে যাচ্ছে, পণ্যে ব্যবহার করছে, এবং পরিযায়ী হয়ে আলটিমেটলি মৃত্যুর মুখে পড়ছে। আসলে আমাদের এই সুন্দরবন এলাকায় যে সমস্ত দ্বীপগুলো গড়ে উঠেছে সেই দ্বীপগুলো বেশিরভাগই হচ্ছে বলা যেতে পারে এগুলো হচ্ছে প্রিম্যাচিওর দ্বীপ আর কি। বাসের অনুপযুক্ত থাকা সত্ত্বেও মানুষ বাস করার জন্য চারিপাশে নদী মাটি দিয়ে ঘেরা দিয়েছিল, ফলে এক একটা জায়গায় ছোট ছোট দ্বীপ গড়ে উঠেছে। ফলে এই দ্বীপগুলো প্রকৃতপক্ষে বাসের অনুপযুক্ত হলেও মানুষ বাস করার জন্য যেহেতু বাঁধ দিয়ে তারা দ্বীপ তৈরি করেছে, সেই জন্য সেই দ্বীপগুলো আসলে আমাদের নদীর জলের যে উচ্চতা তার চেয়ে তো প্রায় 10 ফুট নিচে হচ্ছে আমরা বাস করছি। এই যে বেরমজুর, খুলনা, সন্দেশখালী, মণিপুর, কড়াকাঠি, হিঙ্গলগঞ্জ, মোল্লাখালী, এই সমস্ত দ্বীপগুলো অনেক নিচে। স্বাভাবিকভাবে এই দ্বীপগুলোতে যখন জল ঢুকে যায় বাঁধ ভেঙে, তখন এই দ্বীপগুলো সবচেয়ে বেশি প্লাবিত হয়, ক্ষতিগ্রস্ত হয়। আবার এই জলগুলোকে বার করার জন্য ড্রেনেজ করতে হয়, সেই ড্রেনেজের মাধ্যমে বার করতে হয়, যার জন্য এই দ্বীপগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে আপনারা দেখবেন দক্ষিণে যে সাগর দ্বীপ আছে, সাগর দ্বীপটা অটোমেটিক যে দ্বীপটা গড়ে উঠেছে সেই দ্বীপ পর্যন্ত কিন্তু জোয়ারের জল পৌঁছায় না। জোয়ারে যে স্বাভাবিক এখন যে জোয়ারটা হচ্ছে, এই জোয়ারের জল কিন্তু এই পর্যন্ত পৌঁছবে না। যখন খুব হাইটাইট হবে, যখন আমাদের এখান থেকে 10 ফুট জল উপরে উঠবে, তখন সাগর দিকের লোক মনে করে যে তাহলে আর একটু উপরের দিকে যেতে হবে, উপরের দিকে যেতে হবে। স্বাভাবিকভাবে
সাগর দ্বীপটা হচ্ছে এক মানে উপযুক্ত দ্বীপ, পরিপূর্ণ দ্বীপ, যার জন্যে ওখানে যে মেলা টেলাগুলো হয়, ওই যে জোয়ার পর্যন্ত কিন্তু জল একেবারে ওই এগুলোকে ভাসিয়ে নিয়ে যেতে পারে না, যতই জোয়ার হোক না কেন। ফলে ওই জলটা নেমে যায় কচ্ছপের মানে পিঠের মতন আর কি ওই দ্বীপগুলো। ফলে ওটা মানুষের উপযুক্ত বাস করার জায়গা। বাকি যে দ্বীপগুলো আছে সেগুলো মানুষ সবসময় বিপদের মধ্যে থাকে, এই জন্যেই এই বুঝি ভেঙে গেল, এই বুঝি ভেঙে গেল। আর ভাঙলেই ক্ষতি হবে, কারণ ভাঙলে পুরো এলাকা প্লাবিত হয়ে যাবে নোনা জলে। চাষের পরে যদি ভাঙে ধান নষ্ট হয়ে যাবে, এখন যদি ভাঙে তাহলে সমস্ত ফিশারি এলাকায় মাছ নষ্ট হয়ে যাবে, ঘরবাড়ি ডুবে যাবে। ঘরবাড়ি যতই উঁচু থাক না কেন, ম্যাক্সিমাম ঘর হচ্ছে ডুবে যায় এই সমস্ত এলাকায়। এইটা হচ্ছে মানে তফাৎ আর কি সুন্দরবনের দ্বীপের সঙ্গে সাগর দ্বীপের। ঠিক আছে তো? হ্যাঁ, তারপর ধরেছিস? আচ্ছা ঠিক আছে, যা আর ভিজিস না, এবার চলে যা। যা যা, জল উঠে গেছে না? দেখছি, যাচ্ছি, পাশ দিয়ে যাচ্ছি, যা ভালো করে দেখবেন। এখন তো 11টা বাজে, কটা জোয়ার হয়েছে, 12-12:30। হ্যাঁ, জোয়ার এখন এখানে বহু যুদ্ধ। এই নদী আর তেভাগার পুকুর মাঝখানে বাঁধটি ভেঙে গেছে, দূর থেকে জল ঢুকতে শুরু করেছে। এই অংশটিরও অবস্থা অত্যন্ত খারাপ এবং বাঁধ থেকে জল ঢুকছে, পরিস্থিতি ক্রমাগত আরও খারাপ হচ্ছে। তেভাগা সংগ্রামের শহীদ বেদি। প্রবল ঝড়ের মধ্যে যখন আমরা বিভিন্ন গ্রামগুলোতে ঘুরছি, তখন তার সাথে আমরা পৌঁছে গেছি তেভাগা সংগ্রামের শহীদ বেদিতে। এবং কৃষক আন্দোলনে, পশ্চিমবঙ্গের কৃষক আন্দোলনের ইতিহাসে তেভাগা সংগ্রাম এক স্বর্ণাক্ষরে লেখা ইতিহাস। এবং এই বেদি প্রায় ভগ্ন অবস্থার মধ্যে রয়েছে। যে কোনো দিন এটি ভেঙে পড়তে পারে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই নিয়ে কোনো রকম কোনো সংরক্ষণের কোনো সহযোগিতা নেই। বেদির মধ্যে একটি অশ্বত্থ গাছও হয়েছে, যার ফলে বেদির অনেকটা অংশ ইতিমধ্যে ভেঙে পড়েছে। এইটা হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। আপনারা তেভাগা শহীদ বেদি নিয়ে কি ভাবছেন? একদিকে পশ্চিমবঙ্গের কৃষক আন্দোলনের স্বর্ণাক্ষরের ইতিহাস, তেভাগা লড়াই, তার শহীদ বেদি, তার সংগ্রামের সাক্ষী বহনকারী ইতিহাস। আর ঠিক উল্টো দিকে তারই সেই তেভাগা আন্দোলনের শহীদ বেদির জমি দখল করে ক্লাব তৈরি করে সেখানে তৃণমূলের ফিস্ট। এটা পশ্চিমবঙ্গের কলঙ্ক। আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন। গতকাল মাঝরাত থেকে রিমেল ঘূর্ণিঝড়ের ভয়াবহ তাণ্ডব আপনারা সকলেই কার্যত দেখেছেন বা অনুভব করেছেন। আয়লা থেকে শুরু করে রিমেল ঘূর্ণিঝড় বারবার করে প্রকৃতির তাণ্ডব আছড়ে পড়ছে সুন্দরবন এবং সুন্দরবন সংলগ্ন অঞ্চলগুলিতে। সুন্দরবন সংলগ্ন অঞ্চলে মানুষের দুরবস্থা তুলে ধরার জন্য আমাদের একটি টিম আজকের সেখানে পৌঁছায়। সঙ্গে ছিল এআইএলইউর কলকাতা হাইকোর্ট ব্রাঞ্চের বিভিন্ন আইনজীবীরা। ওই অঞ্চলের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন গ্রামে মানুষের সাথে কথা বলার সময় আমাদের সাথে দেখা হয় ওই অঞ্চলের বামপন্থী কর্মী নিরাপদ সর্দারের সাথে। তার সাথেই আমরা মূলত আলোচনা করি সুন্দরবনের বর্তমান পরিস্থিতি নিয়ে। ফেরার পথেই পড়ে তেভাগার স্মৃতিসৌধ, যা কার্যত আজ ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বর্তমান শাসক শ্রেণী। সামগ্রিক পরিস্থিতি দেখার পর আমাদের মনে হয় যে ব্যক্তিগত উদ্যোগে এতগুলো মানুষকে সুরক্ষা প্রদান করা বা খাদ্য, বস্ত্র, ত্রিপল, ওষুধ পৌঁছানো কার্যত অসম্ভব।
এর সমস্ত দায়িত্ব নেওয়া উচিত সরকারের এবং সরকারি বিডিও, এমপি, এমএলএদের। ফলে আমরা সেখানকার বাসিন্দাদের সেই অ্যাডভাইসই দিয়ে আবার কলকাতা ফিরে আসি। তবে তাদের যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে আছি এবং তাদের কাছে আবারও তাদের ডাকে পৌঁছে যাব, এই বার্তা দিয়ে আমরা ফিরে আসি। ধন্যবাদ।